প্রথম বিষয়টা হলো আজকে আমরা কথা বলবো ডিফাই ক্লাব নিয়ে। ডিফাই ক্লাব একটা ইকোসিস্টেম। এটা একটা কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে বর্তমানে এর অনেকগুলো শাখা বা প্রশাখা আছে। তো সবগুলো বিষয় মিলিয়ে, সব কার্যক্রম মিলিয়ে এটাকে একটা ইকোসিস্টেম হিসেবে বলা যায়। তো ডিফাই ক্লাবের ইকোসিস্টেমের মধ্যে অন্যতম এটা একটা হচ্ছে ডিফাই ক্লাব এক্সচেঞ্জ। ডিফাই ক্লাব এক্সচেঞ্জ একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দুই ধরনের এক্সচেঞ্জ আছে। একটা হচ্ছে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, একটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। আবার এখন বিভিন্ন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ তাদের ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জও চালু করেছে, যেটার নাম হচ্ছে ওয়েব 3। তো আমি প্রথমেই বলবো ডিফাই ক্লাব এক্সচেঞ্জ সেম লাইক দ্যাট, এটা ইউনিসওয়াপ এক্সচেঞ্জের মতো। আপনারা ইউনিসওয়াপ এক্সচেঞ্জ এটা প্রথম এক্সচেঞ্জ ছিল ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ হিসেবে। আপনি যদি গুগলে যান, গুগলে গিয়ে দেখবেন, যদি আপনি গুগলে সার্চ করেন টপ ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জেস, তাহলে আপনি দেখবেন এখানে অনেকগুলো নাম আসতেছে। যেমন 2024 সালে এখানে দেখেন 12 বেস্ট ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে যখন আমরা ক্লিক করছি, তখন এই পেজটা ওপেন হচ্ছে। 12 বেস্ট ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জেস: ওকে এক্স, প্যানকেক সোয়াপ, ডিওয়াইডিএক্স, ইউনিসওয়াপ, জুপিটার, সুশি সোয়াপ, অ্যাপ সোয়াপ, রেডিয়াম, ট্রেডারজু এক্স ওয়াই জেড, থরচেইন, কুইক সোয়াপ, হেলিক্স। এই হচ্ছে 12টা। এরকম টোটাল 121টা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আছে। এর মধ্যে একটা হচ্ছে ডিফাই ক্লাব, এবং ডিফাই ক্লাব হচ্ছে লেটেস্ট, একদম নতুন একটা এক্সচেঞ্জ। আমাদের অনেক মানুষ আছে, আমি কথাটা একটু মানে স্ল্যাশের সাথেই বলছি, যে অনেক মানুষ আছে, একটা কথা বলা যায় অল্প বিদ্যা ভয়ঙ্কর, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। এরা ইউনিসওয়াপ অর্থাৎ এক্সচেঞ্জ সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, কিন্তু তারা তর্ক করে যে এগুলো এক্সচেঞ্জ না। তারা মনে করে বাইন্যান্স হচ্ছে একটা এক্সচেঞ্জ, কিউ কয়েন একটা এক্সচেঞ্জ। বাট আপনি যদি দেখেন বর্তমানে ক্রিপ্টো মার্কেটের, যদিও আজকের বাস্তবতায় ক্রিপ্টো মার্কেটের সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে বেশিরভাগ ভলিউম ট্রেড হচ্ছে, বাট যে সম্ভাবনায় ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আগাচ্ছে, মানুষ যত সিনসিয়ার হচ্ছে, যেভাবে ব্যাংক থেকে ব্লকচেইনে ক্রিপ্টোকারেন্সিতে টাকা স্টোর করে রাখছে ডিসেন্ট্রালাইজ ওয়েতে, ঠিক একইভাবে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ থেকে ট্রেডাররা শিফট হচ্ছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। এবং পার ডে টোটাল মার্কেটে $60 to $95 বিলিয়ন ট্রেড হয় ক্রিপ্টোকারেন্সি। কখনো কখনো এটা $100 বিলিয়নও ক্রস করে, বাট এভারেজ $60 to $95 হয়। $95 বিলিয়ন ট্রেড। এই ট্রেডের এখন হয়তো 25-30% হয় ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে, 70-75% ট্রেড হয় সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। বাট যারা ব্লকচেইন এক্সপার্ট, ফাইন্যান্সিয়াল এক্সপার্ট, তারা বলতেছেন আগামী দিন এটা ঠিক অপোজিট হবে। 70-80% ট্রেড হবে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে, আর সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে খুব কম ট্রেড হবে। এবং সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে যে ট্রেড হয়, অনেক সময় এগুলো ফেক ট্রেড হয়, এগুলো রোবোটিক ট্রেড হয়, কারণ এখানে এক্সচেঞ্জ গুলো ম্যানিপুলেট করে ট্রেডারদের এগেইনস্টে কাজ করে। এবং এটার একটা বাস্তব উদাহরণ যদি আমরা দেখি, তাহলে এফটিএক্স স্ক্যাম দেখবো। ওয়ার্ল্ডের 3 নম্বর এক্সচেঞ্জ ছিল এফটিএক্স। সেই এফটিএক্স এক্সচেঞ্জ $28 বিলিয়ন নিয়ে ব্যাংক ডিফল্টার হয়ে গেছে। তাহলে আমরা ছাড়া আজকে বাইন্যান্সকে একটা মানদণ্ড ধরি, যে বাইন্যান্স এক্সচেঞ্জে এই কয়েনটা লিস্ট আছে, সো এই কয়েনটা আসলে এটা একটা ফার্স্ট ক্লাস কয়েন, এই কয়েনটাতে আমি ইনভেস্ট করতে চাই। আমি যিনি প্রশ্ন করেছেন আপনাদেরকে, এবং এই প্রশ্নটা আমাদের কাছে এসছে, এবং অনেকের ধারণা যে বাইন্যান্সে একটা কয়েন যদি থাকে, সেই কয়েনটা মনে হয় সবচেয়ে ভালো কয়েন হবে। নট নেসেসারি। বাইন্যান্স কোনো সার্টিফাইড অথরিটি না। বাইন্যান্স যেভাবে ডিফাই ক্লাব একটা এক্সচেঞ্জ, বাইন্যান্সও একটা এক্সচেঞ্জ। ডিফাই ক্লাব যেভাবে একটা ব্লকচেইন বানাচ্ছে, বাইন্যান্সও একটা ব্লকচেইন বানিয়েছে। সো তারা আমাদের কম্পিটিটর। এখন আমি বাইন্যান্সকে সার্টিফাই করতে পারবো না, বাইন্যান্স আমাকে সার্টিফাই করতে পারবে না, কারণ কি আমরা একই প্ল্যাটফর্মে কম্পিটিটর। এখন বাইন্যান্স 2017 সালে শুরু করেছে তার অ্যাক্টিভিটি, আর আমি আমার অ্যাক্টিভিটিটা শুরু করেছি 2022 সালে। দ্যাটস দ্য ডিফারেন্স। তাহলে আজকে বাইন্যান্স কয়েনের প্রাইস কত? $600। এখন 2008 সালে 9 সালে
বিটকয়েন শুরু হয়েছিল, বিটকয়েনের প্রাইস কত? $64,000, মানে 640-এর 100x, কি 100 গুণ এটার প্রাইস বেশি। কার? বিটকয়েন, কারণ বিটকয়েন এই মার্কেটে প্রথম এসেছিল। এরপরে ইথারিয়াম এসছে, এরপরে ইথারিয়াম এসছে, এবং ইথারিয়াম বর্তমানে 3,000 $3,500 কাছাকাছি। তো আমি এই কথাটা এই কারণে বলছি, বাইন্যান্স শুরু করেছে, বাইন্যান্সের আগেও মার্কেটে লিডার ছিল, স্টিল বাইন্যান্সের কম্পিটিটর আছে। আমরা মার্কেটে পরে এসে শুরু করেছি, আমাদেরও কম্পিটিটর আছে। সো আমার কম্পিটিটর আমাকে সার্টিফাইড করবে, এই জিনিসটা যদি আমরা চিন্তা করি, আসলে এই চিন্তাটা কতটুকু আহ যুক্তিসই হবে, এটা একটা ভাববার বিষয়। সো আমাকে প্রথমে দেখতে হবে আমি কাজটা যে করছি, বা আমি যেখানে বিনিয়োগটা করছি, এই বিনিয়োগটা কিসে বিনিয়োগ করছি। প্রথম হচ্ছে ডিফাই ক্লাব। ডিফাই ক্লাবের কয়েনের নাম হচ্ছে ডি কয়েন। যেমন ইউনিসোয়াপ, ইউনিসোয়াপ একটা এক্সচেঞ্জ, এই এক্সচেঞ্জের কয়েনের নাম হচ্ছে ইউনি। প্যানকেক সোয়াপ, প্যানকেক সোয়াপের কয়েনের নাম হচ্ছে কি? কেক। ডিওয়াইডিএক্স এর একটা কয়েন আছে। এইভাবে প্রত্যেকটা এক্সচেঞ্জে, সুশি সোয়াপের কয়েন আছে সুশি, জুপিটারের কয়েন হচ্ছে জে ইউপি জুপ। এইভাবে এক এক এক্সচেঞ্জের এক একটা কয়েন আছে। তো ডিফাই ক্লাব এক্সচেঞ্জের কয়েন হচ্ছে ডি কয়েন। এখন ডিফাই ক্লাব যত অ্যাডভান্স হবে, ডি কয়েন তত এটার প্রাইস আরো ডেভেলপ হবে। এই ডিফাই ক্লাব এক্সচেঞ্জ যত জনপ্রিয়তা লাভ করবে, ডিফাই ক্লাব এক্সচেঞ্জ যত ভালো পজিশনে যাবে, সাথে সাথে ডি কয়েনও ভালো পজিশনে যাবে। সো এটা হচ্ছে একটা দিক। এর বাইরে হচ্ছে ডিফাই ক্লাব নট অনলি একটা এক্সচেঞ্জের কয়েন। ডিফাই ক্লাব যেমন বিএনবি বাইন্যান্স এক্সচেঞ্জের কয়েন, আবার বাইন্যান্স ব্লকচেইনেরও কয়েন হচ্ছে বিএনবি। বাইন্যান্স ব্লকচেইনে যত লেনদেন করতে হয় সেখানে গ্যাস ফি হিসাবে বিএনবি দিতে হয়। ঠিক ডিফাই ক্লাব যে ব্লকচেইন বানাচ্ছে, এই ব্লকচেইনের নেটিভ কয়েন হবে ডি কয়েন। তখন আপনি ডি কয়েন ব্লকচেইনে যদি বিটকয়েন ট্রেড করেন, অথবা আপনি সেন্ড করেন, রিসিভ করেন, বা ইথারিয়াম করেন, সোলানা করেন, যে কোনো কয়েন যেগুলো এক্সিস্টিং কয়েন আছে, এগুলো যদি আপনি সেন্ড করেন, রিসিভ করেন, গ্যাস ফি হিসাবে, ইভেন ট্রেড করেন, তাহলে গ্যাস ফি হিসাবে আপনাকে ডি কয়েন দিতে হবে। অর্থাৎ এই ডি কয়েন এর ইউজ কেসটা দিনকে দিন এটা বাড়তে থাকবে। এখন একটা জিনিসের ইউজ কেস, অর্থাৎ পাবলিক ডিমান্ড যখন এটা তৈরি হবে, সো এটার প্রাইস বাড়বে এই মেকানিজমের কারণে। কাগজের নোট আর যদি ক্রিপ্টো কারেন্সি, মানে পেপার কারেন্সি এবং ক্রিপ্টো কারেন্সির যদি আমরা ডিফারেন্সটা দেখি, তাহলে পেপার কারেন্সি যে কোনো একটা সরকার চাইলেই এটা ছাপাইতে পারে। আপনারা কিছুদিন আগে দেখেছেন পাকিস্তানের কারেন্সি ফল করেছে। এক সময় পাকিস্তানের 1 টাকায় বাংলাদেশে 3 টাকা হইতো, এখন বাংলাদেশের 1 টাকায় পাকিস্তানের 3 টাকা হয়। তাহলে কি পরিমাণ ফল করেছে। এর আগে তুরস্কের, জিম্বাবুর টাকা দিয়ে মানুষ টুপি বানাইতো, টাকা দিয়ে টুপি বানায়, ওই টুপিটা বিক্রি হয় কিন্তু টাকা নেওয়ার লোক নাই। এইভাবে অনেক দেশের কারেন্সি, অর্থাৎ গভর্নমেন্ট যখনই ক্রাইসিস হয়েছে তাদের ইচ্ছা মতো টাকা ছাপিয়েছে। এগুলোর পিছনে কোনো গোল্ড ব্যাকআপ ছিল না, যার দরুন এগুলো ফেল করেছে। আপনি আমি আমরা যারা আসলে টাকা, কাগজের টাকা জমাই, যেহেতু সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক চাইলে এগুলো ছাপাইতে পারে, সো এগুলো তাদের মান ধরে রাখতে পারে না। এই কারণেই বলা হয় যে মূল্যস্ফীতি, জিনিসপত্রের দাম বেড়ে যায়। আপনার কাছে যে কাগজের টুকরা আছে 1,000 টাকার নোট, যেটা আজকে থেকে 5 বছর আগে 1,000 টাকার নোট দিয়ে আপনি যা করতে পারতেন, 1,000 টাকার নোট দিয়ে আজকে সেই জিনিসগুলো আপনি করতে পারেন না বা কিনতে পারেন না। এই যে আপনার মুদ্রার মান হ্রাস হয়েছে, এতে যার কাছে টাকা, যে ব্যাংকে টাকা জমা করে, যে ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করে, সে দেখে যে তার টাকা বাড়তেছে। আলটিমেটলি টাকা বাড়লেও এই টাকা আসলে তার কোনো বেনিফিট হয় না, কারণ এই টাকার ক্রয় ক্ষমতা কমে যায়। তো আমি যদি এমন একটা জিনিস হোল্ড করলাম, দেখতেছি এটা বাড়তেছে, বাট এটা কোনো আননেসেসারি। যেমন মনে করেন এরকম, আপনারা জানেন পেঁপে গাছের মধ্যে 2 ধরনের পেঁপে গাছ আছে, একটা হচ্ছে কি পুরুষ, একটা হচ্ছে মহিলা। তো পুরুষ পেঁপে গাছে কিন্তু কি ধরে না, কোনো ফল ধরে না, পেঁপে আসে না। মহিলা তাহলে যখন বাড়ে, তখন কিন্তু দুইটাই একসাথে বাড়ে। এখন দেখা গেল যে পুরুষ গাছটা, পেঁপে গাছটা খুব বাড়লো, খুব বাড়লো, এখন আপনি খুব খুশি হইলেন, বাট এটা কি, এটা কি কাজে লাগবে? এটা তো ফল ধরবে না। তো ঠিক একইভাবে অনেক সময় আমরা দেখি যে আমরা ব্যাংকে টাকা জমাচ্ছি, আমার ব্যাংকে টাকাটা ডাবল হচ্ছে, ট্রিপল হচ্ছে, লাভটা কি আমার?
হ্যাঁ, আজকে থেকে 10 বছর আগে আমি যা করতে পারতাম একই টাকা দিয়ে, আজকে সেই টাকাটা ডাবল হওয়ার পরেও সেটা আমি করতে পারছি না। এই কারণে গোল্ডে দেখেন গত 10 বছরে প্রাইস অ্যাপ্রিসিয়েশন কি হয়েছে, আর কাগজের মুদ্রা। তো আমার যে কথাটা সেটা হচ্ছে, আজকে মানুষ অল্টারনেট হিসেবে কেন ক্রিপ্টোকারেন্সিকে গ্রহণ করছে, যেমন বিটকয়েন। বিটকয়েনের প্রাইস কেন বাড়তেছে? কারণ বিটকয়েনের সাপ্লাইটা লিমিটেড। 21 মিলিয়নের উপরে বিটকয়েন বানানো সম্ভব হবে না, মাইনিং করা সম্ভব হবে না। ঠিক ডিকয়েনটা এরকম, এটা 1 বিলিয়নের উপরে একটা ডিকয়েনও আসা সম্ভব না। এবং ডিকয়েন ব্লকচেইনের মধ্যে আরেকটা জিনিস এড করা হয়েছে, সেটা কি, এটা বার্নিং মেকানিজম। বরং দিনকে দিন ডিকয়েনের পরিমাণ আরো কমতে থাকবে। এখন একটা জিনিসের পরিমাণ যদি কমতে থাকে আর এটার যদি চাহিদা বাড়তে থাকে, তাহলে আজকে যদি একটা ডিকয়েনের ভ্যালু 50 সেন্ট হয়, সেটা যদি 60 সেন্ট হয়, 70 সেন্ট হয়, তাহলে হয়তো 6 মাস পরে এটা $1.50 হবে, $2.50 হবে, অথবা $5 হবে, $10 হবে। এইভাবে মাসের পর মাস, বছরের পর বছর আমরা এটার প্রগ্রেস দেখতে পারবো। হ্যাঁ, এটা গ্রাজুয়ালি হবে, আপস এন্ড ডাউনস এর মধ্য দিয়ে এটা লং টাইমে আপ হবে, কিন্তু হুট করে এটা আপ হবে না, হুট করে এটা ডাউন হবে না। আপস এন্ড ডাউনস, আপনারা জানেন ক্রিপ্টোকারেন্সি কয়েন গুলোতে আপস এন্ড ডাউনস হয়। আপস এন্ড ডাউনস কেন হয়? মার্কেটটা হচ্ছে ঠিক সমুদ্রের মতো। সমুদ্রের তিনটা অবস্থা। সমুদ্র কখনো স্থির থাকে, খুব একটা আপস এন্ড ডাউন, জোয়ার বাটা হয় না। সমুদ্রে কখনো জোয়ার হয়, কখনো বাটা হয়। মার্কেট একটা ফাইন্যান্সিয়াল মার্কেট, নট অনলি ক্রিপ্টো মার্কেট। আপনি স্টক মার্কেট দেখেন, ফরেক্স মার্কেট দেখেন, ইভেন আপনি যদি ট্রেডিং দেখেন, ট্রেড বলতে যেমন আমরা পেঁয়াজের মার্কেট, রসুনের মার্কেট, আলুর মার্কেট, এইভাবে পৃথিবীর যত ট্রেড প্রোডাক্টের ট্রেড হয়, এই মার্কেটটাকে যদি আমরা দেখি, দেখবেন মার্কেটে তিনটা অবস্থা। কখনো কখনো আলু আজকে সকালে 10 টাকা, আজকালও 10 টাকা বিকাল, 2-3 দিন থেকে কিন্তু রেট খুব একটা উঠানামা করছে না। আবার কখনো দেখা যায় যে মার্কেট 10 টাকার আলুটাই 50 টাকা বিক্রি হচ্ছে। আবার কোনো কোনো 50 টাকা থেকে আবার এটা ধীরে ধীরে এটার প্রাইস কমতেছে। সো যারা ব্যবসায়ীতে বিনিয়োগ করে, তারা যে কোনো প্রোডাক্টেই বিনিয়োগ, শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন অথবা আলুর স্টক করেন, আলু কিনেন, অলওয়েজ আপনাকে রিস্ক নিতে হবে। এরকম পৃথিবীতে কোনো প্রোডাক্ট, কোনো অ্যাসেটই নাই যে এটার প্রাইস শুধুমাত্র বাড়বে অথবা শুধুমাত্র কমবে। আপস এন্ড ডাউনস হইতে থাকবে। আপনাকে রাইট ডিসিশন নিতে হবে কোন সময় আমি মার্কেটে এন্ট্রি নিব। যেমন এই মুহূর্তে আমরা বিটকয়েনের নাম বলছি, ইথারিয়ামের নাম বলছি। আমাদের মধ্যে অনেক লোক আছে, হ্যাঁ স্যার তো আজকে বিটকয়েনের নাম বলছে, উনি তো ডিকয়েনের কনফারেন্সে এসে বারবার বিটকয়েন, ইথারিয়ামের নাম বলছে। তা আপনি কি করলেন? আপনি গিয়ে বিটকয়েন কিনে ফেললেন, কিন্তু আপনার এই জিনিসটা মাথায় নাই যে বিটকয়েন এটা যদি $6 আপনি কিনতেন, তাহলে $60,000, $6,000 কিনলে আপনি $60,000, $65,000। কারণ কি, এটা কেনার সুযোগ ছিল। এখন এটা একটা হাই প্রাইসে আছে। হ্যাঁ, এখান থেকেও বিটকয়েনের প্রাইস উপরে যাইতে পারে, কিন্তু এটা যে উপরে যাবে, এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে এটার প্রাইস নিচেও আসতে পারে। কারণ কি, এটার প্রাইস হাইয়েস্ট অ্যাপ্রিসিয়েশন হয়েছে এটার। এখন দেখেন ডি কয়েনের, এটা এখনো মার্কেট ওইভাবে পায় নাই। এখনো মার্কেটে ওইভাবে করে মানুষ জানে না ডি কয়েন সম্পর্কে। আজকের মিটিং এ যদি আপনি ডি কয়েনের এক্সপার্ট হইতেন, তাহলে আপনি এই মিটিং এ থাকতেন না, বরং আপনি এরকম আরো 30-40 জন লোক নিয়ে ডি কয়েনটা বুঝাইতেন। তার মানে কি, এখানে স্কোপটা বেশি। আমাদের এই জিনিসটাকে প্লেস করতে হবে, আমাদেরকে এটা মার্কেটিং করতে হবে। তাহলে 2008-9 সাল থেকে বিটকয়েনের মার্কেটিং হয়েছে, 2015 সাল থেকে ইথারিয়ামের মার্কেটিং হয়েছে, 2017 সাল থেকে বিএনবির মার্কেটিং হয়েছে, 2021 থেকে সুলানার মার্কেটিং হয়েছে। আমি এক একটা নাম বললাম, এইরকম শত শত কয়েনের মার্কেটিং হয়েছে। যাদের মার্কেটিং বেশি হয়েছে, যত ডিমান্ড তৈরি হয়েছে, সেই কয়েনগুলোই আপনি মার্কেটে যখন যাবেন, ধরেন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, সে ফর এক্সাম্পল আপনি গিয়ে লিখলেন কয়েন মার্কেট ক্যাপ। কয়েন মার্কেট ক্যাপে যখন আপনি এই জিনিসটা লিখতেছেন, লিখে সার্চ দিচ্ছেন, তখন কি আসতেছে? তখন আহ, আপনি সবগুলো কয়েনের কি পাচ্ছেন, একটা লিস্ট পেয়ে যাচ্ছেন, বিটকয়েনের প্রাইস কত। তো আপনি যখন এই প্রাইসগুলো দেখতেছেন, তখন কি হয়, কয়েন মার্কেট ক্যাপে যখন আপনি প্রাইস দেখবেন, তখন দেখবেন কোনো কোনো মার্কেট ক্যাপিটাল, যেমন আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা যদি একটু সময় দেন, তাহলে নিশ্চয়ই স্ক্রিন দেখতে পাচ্ছেন, কয়েন মার্কেট ক্যাপ, ইয়াস কয়েন মার্কেট ক্যাপ, আমরা গেলাম। এই যে দেখেন বিটকয়েন, তাহলে প্রথম 1 নম্বর পজিশনে কি আছে, বিটকয়েন আছে। তো বিটকয়েনের আজকে প্রাইস এই মুহূর্তে রানিং প্রাইস $63,766, $800 ধরেন। এবং এটার আজকে মার্কেট ক্যাপ কত, $1.25 ট্রিলিয়ন, $1256 বিলিয়ন হচ্ছে বিটকয়েনের মার্কেট ক্যাপিটাল।
তারপর হচ্ছে ইথারিয়াম। ইথারিয়ামের মার্কেট ক্যাপিটাল কত? $367 বিলিয়ন। বিএনবির মার্কেট ক্যাপিটাল কত? $83 বিলিয়ন। সোলানার মার্কেট ক্যাপিটাল কত? $64 বিলিয়ন। তারপর এক্সআরপি $27 বিলিয়ন। টন চেইন $21 বিলিয়ন। ডজি কয়েন, একটা মিম কয়েন, $21 বিলিয়ন। কার্ডানো $16 বিলিয়ন। শিবা ইনু $13 বিলিয়ন। তার মানে কি, এই যে কয়েনগুলো, এইভাবে আপনি শত শত হাজার হাজার কয়েন পাবেন যেগুলোতে বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ হয়েছে। বাট আজকে যদি আমরা ডিফাই ক্লাবের মার্কেট ক্যাপটা দেখি, তাহলে দেখব ডিফাই ক্লাবের মার্কেট ক্যাপ হচ্ছে $450 মিলিয়ন মার্কেট ক্যাপ, ডি কয়েনের মার্কেট ক্যাপ। কারণ কি? কারণ এটা খুব বেশি দিন যায় নাই, তবুও তো $500 বিলিয়ন। 500 বিলিয়ন। এখন আজকে যদি আমরা দেখি যে 2017 সালে যখন এই কয়েন মার্কেট ক্যাপ আমরা সার্চ দিতাম, তখন বিএনবি কিন্তু টপ 10টা, টপ 100টা কয়েনের মধ্যে আসে নাই, 100টা কয়েনের মধ্যে আসে নাই। তাহলে আজকে 4 নম্বর কয়েনে আসলো কিভাবে? তারা তাদের অ্যাক্টিভিটির মাধ্যমে, তারা তাদের মার্কেটিং এর মাধ্যমে, স্ট্র্যাটেজির মাধ্যমে, পাবলিক ডিমান্ড তৈরি হয়েছে, আজকে তারা 4 নম্বর পজিশনে আছে। তো ডি কয়েনটা, আমি বলছি না যে এটা কালকে 4 নম্বর পজিশনে আসবে, এটা হইতে পারে টপ 10-এর মধ্যে আসতে পারে আজকে থেকে 5 বছরের মধ্যে, হতে পারে এটা টপ 20-র মধ্যে আসতে পারে নেক্সট 2 ইয়ার্স এর মধ্যে, টপ 50-র মধ্যে আসতে পারে। তো এটা কিভাবে হবে? এই যে মার্কেটিং আমরা করছি, ডিমান্ড তৈরি হচ্ছে, একই কাজ ডুপ্লিকেট হচ্ছে, সবাই এটা নিয়ে কথা বলছে। এখন সবাই এটা নিয়ে কেন কথা বলবে? প্রথম কথাটা হচ্ছে, আপনি যখন ডি কয়েনটা কিনছেন, যারা বিটকয়েন কিনেছে, আপনারা নিশ্চয়ই, যদি একটা এক্সাম্পল আমি আপনাকে দিচ্ছি, ধরেন বিএনবির উপরে আমি ক্লিক করলাম, বিটকয়েন সম্পর্কে আপনাদের এনাফ ইনফরমেশন আছে। আমি বিএনবিটা একটু ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, বিএনবি আমরা যদি একটু দেখি, তাহলে এটার দেখেন 24 আওয়ার্স এটার ভলিউম কত হয়েছে, সার্কুলেটিং সাপ্লাই কত, টোটাল সাপ্লাই কত, এটা এখানে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে কি, যে দেখেন এটা অল টাইম হাই কত, $690 বিএনবির প্রাইস। বাট এটা অল টাইম লো কত, 0.09, মানে 10 সেন্টেরও কম। এটা কয় বছর আগে? 7 বছর আগে, অগাস্টের 1 তারিখ 2017 সালে একটা বিএনবির দাম ছিল 9 সেন্ট। বাট এটা 22 সেন্টে কিন্তু কি হয়েছে, এটা মার্কেটে এসছে। তো মার্কেটে আসার পর আমরা অনেক সময় দেখি যে ডিফাই ক্লাব $1 এসছে, বা ধরেন 2 মাস 3 মাস আগে এটার দাম হয়তো $1 বা 80 সেন্ট 70 সেন্ট ছিল। আমরা অনেক সময় কি, 10 সেন্ট কমলে আমরা টেনশনে পড়ে যাই, এই মনে হয় ডি কয়েনের প্রাইস জিরো হয়ে যাবে। নো, এটা আপনার আমার জন্য একটা চান্স। আপনি দেখেন হিস্টোরিক্যাল ডাটা যদি আপনি দেখেন, এখানে প্রতিটা জিনিস, মানে ব্লকচেইন যে কত চমৎকার জিনিস, প্রতিদিন কি ট্রেড হচ্ছে, প্রতিদিন কালকে কত প্রাইস ছিল, ওপেন কত প্রাইসে হয়েছে, হাই কত গেছে, লো কত ছিল, ক্লোজ হয়েছে কত, ভলিউম কত হয়েছে, এবং হিস্টোরিক্যাল ডাটা শুরুর দিন থেকে আজ পর্যন্ত সব আপনি জানতে পারবেন। যেমন বিএনবির জানতে পারবেন, ঠিক তেমনি আপনি কিসের জানতে পারবেন? ডি কয়েনের জানতে পারবেন। এখন আমাদের এক ভাই বলেছেন যে ডি কয়েন নিয়ে কেন একটা ফিউচার প্রেডিকশন করা হয় নাই। ফিউচার প্রেডিকশন, ধরেন এটা, যেমন আমি ফিউচার প্রেডিকশন করতেছি, এক্সাম্পল আপনি করতেছেন, আমি আশা করতেছি এটা $100 হবে, ডি কয়েনের $100 হবে। সো আমি এটার উপরে কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস করে, কিছু রাইট করে, আমি গুগলে কি করলাম, একটা আর্টিকেল লিখে ছাপিয়ে দিলাম। সো এটার একটা ফিউচার প্রেডিকশন হয়ে গেল। তো ফিউচার প্রেডিকশন এটাতে কেউ করেছে, কেউ খুঁজে পায় নাই। আমরা ইন্টারনেটে অনেক জিনিসই কিন্তু প্রপার সোর্সিং ছাড়া খুঁজে পাই না। সো এটা কেউ যদি বলে যে কোনো কয়েনের ফিউচার কেউ প্রেডিক্ট করেছে, এই প্রেডিকশনে এটা আহ, বাস্তব হইতেও পারে, নাও হইতে পারে। সো আমাদেরকে দেখতে হবে আমার জায়গা থেকে অন্যরা কি বলতেছে, এটার চাইতে হচ্ছে আমি আমার যেটা ম্যাথমেটিক্যাল জিনিস, আমি আমার হিসাব নিকাশ সেটা করে দেখব। তো যে পয়েন্টটাতে আমি ছিলাম, যে যখন কয়েনের প্রাইস ড্রপ হয়েছে, তাহলে এটা 22 সেন্টে যখন মার্কেটে আসলো, 22 সেন্ট থেকে এটা 9 সেন্টে চলে গেছে। তার মানে কি, এটা প্রাইস ড্রপ হয়েছে। যে প্রাইসে এটা লঞ্চিং হয়েছে, লঞ্চিং থেকে কমেছে। 9 সেন্ট থেকে আপনি একটু চিন্তা করে দেখেন আজকে কোন লেভেলে আছে এটার প্রাইস। নিশ্চয়ই আপনারা এটা দেখতে পাচ্ছেন যে এটার প্রাইস কোন লেভেলে আছে। সো এটাই বিষয়, যে আপনার প্রত্যেকটা জিনিস এখানে স্টাডি করার সুযোগ আছে। এবং ডি কয়েনটার, যেহেতু এটার সাপ্লাইটা লিমিটেড 1 বিলিয়ন, সো এনি টাইম এটা কি হইতে পারে, এটা $10 $20
$50 $100 প্রাইস রিচ করতে পারে। যখন প্রাইস রিচ করবে তখন কি হবে, যদি আপনার কাছে, যেমন ধরেন আমার কাছে বিটকয়েন আছে, এখন বিটকয়েনের প্রাইস যদি উপরে যায় তাহলে আমার লাভ। আর আমার কাছে বিটকয়েন নাই, এখন বিটকয়েনের 64,000 থেকে যদি এটা 64 লাখ হয়ে যায়, তাতে আমার কি? আমার কিছুই না। তো ডি কয়েন যদি আপনার কাছে 10,000 ডি কয়েন থাকে, 20,000 ডি কয়েন থাকে, 1 লাখ ডি কয়েন থাকে, সো এটার প্রাইস যদি বাড়ে তাইলে আপনি লাভবান হবেন। এখন অন্যান্য কয়েনের মতো বিটকয়েন, ইথারিয়াম, বিএনবি, সোলানা, যত কয়েন আছে, যেভাবে আপনি কয়েনটা কিনে ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স এগুলোতে রাখতে পারেন, সেম আপনি ডি কয়েনটা কিনে আপনার এই ওয়ালেট গুলোতে রাখতে পারেন। ইভেন ট্রেজার, লেজর, হার্ডওয়্যার ওয়ালেটেও রাখতে পারেন। যখন এটার প্রাইস বাড়বে তখন আপনি বেচতে পারবেন। এখানে কোনো মার্কেটিং নাই, জাস্ট আপনি কিনবেন বেচবেন মার্কেটে, যেভাবে ট্রেড করেন অথবা হোল্ডিং করেন। একটা অ্যাসেট কিনেন, আপনি একটা ক্রিপ্টোকারেন্সি কিনলেন, একটা ডিজিটাল অ্যাসেট কিনলেন, আপনি রেখে দিলেন। যখন আপনি কনভিন্সিং প্রাইস, আপনার মনে হয়েছে যে এই প্রাইসটা কনভিন্সিং, আমি এটাকে সেল করে দিলাম, দ্যাটস অল। এখন আমরা আজকে এই মিটিং এ উপস্থিত হয়েছি, ডেফিনেটলি আমরা নিশ্চয়ই জানি যে এখানে আরো কিছু অপরচুনিটি আছে। সেই অপরচুনিটির নাম কি? সেটা হচ্ছে স্টেকিং অপরচুনিটি। আমরা যদি ডিফাই ক্লাবের এক্সচেঞ্জের, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই জায়গায় দেখেন ডিফাই ক্লাব এক্সচেঞ্জ। আমরা যখন ক্লিক করলাম এটার মধ্যে সোয়াপ আছে, সেম লাইক ইউনিসোয়াপের যেভাবে সোয়াপ আছে। সোয়াপ মানে কি? গতকাল একজন ভদ্রলোক বলছে সোয়াপ, এটা তো বাই সেল না। ভাই দেখেন, কেউ যদি পানিকে জল বলে আপনি কি বলবেন যে আহ, সে অন্য কিছু বলছে? তো আপনার যদি একটু শিক্ষা দীক্ষা থাকে তাহলে আপনি বুঝবেন যে পানির অপর নাম জল, মানে এটা একটা প্রতিশব্দ। তো এরকম একটা ওয়ার্ডের অনেকগুলো শব্দ থাকে। এরকম বাই সেলের একটা ট্রেডে এটাকে সোয়াপ হিসাবে ইউজ করা হয়। তাহলে আমি ডি কয়েন থেকে বিএনবি করতে পারবো, ডি কয়েন থেকে আমি যে কোনো কয়েন, এই যে দেখেন শত শত কয়েন, আপনি এটাকে ট্রেড করে ফেলতে পারবেন। নট অনলি ডি কয়েন, আপনি চাইলে অন্যান্য কয়েনগুলো এখানে ট্রেড করতে পারবেন। নট নেসেসারি আপনাকে ডিফাই ক্লাবের এক্সচেঞ্জে এসে শুধু ডি কয়েন ট্রেড করতে হবে। অর্থাৎ এটা একটা প্ল্যাটফর্ম, এটা একটা মার্কেট প্লেস, আপনি যে কয়েন চাইবেন সেখানে ট্রেড করবেন। হ্যাঁ, এটার নেটিভ যে বাই ডিফল্ট যে কয়েন সেটা ডি কয়েন এবং বিএনবি পেয়ারে দেয়া আছে। সো আপনি যখনই ওপেন করবেন এই পেয়ারে ট্রেডটা করতে পারবেন। তারপর হচ্ছে পুলস। পুলস মানে আপনি লিকুইডিটি, যেহেতু ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, এটার কোনো মালিক নাই, যিনি এখানে কয়েনটা কিনছে, যিনি এখানে লিকুইডিটি প্রোভাইড করছে, উনি এখানকার মালিক। সো আপনি চাইলে এখানে কি করতে পারেন, লিকুইডিটি প্রোভাইড করতে পারেন। তারপর এখানে আপনি টোকেন ক্লিক করে দেখতে পারেন কি কি টোকেন আছে। এন্ড ফাইনালি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে স্টেকিং। এই স্টেকিংটাই হচ্ছে আমাদের এখানকার আলোচনার বিষয়বস্তু আজকে। স্টেকিং আপনি ঠিক এই জায়গাটাতে গিয়ে যখন আপনার মেটামাক্স কানেকশন করবেন অথবা আপনি ট্রাস্ট ওয়ালেট কানেকশন করবেন, কানেকশন করার পরে আপনার এখানে কি করবেন, আপনি থ্রি ডটসে ক্লিক করে আপনার বাকি যে কার্যক্রম আপনি করে ফেলতে পারবেন। তো এখানে কার্যক্রমটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। আহ, যেমন ধরেন আমি এখানে এক্সপ্লোর মোরে ক্লিক করলাম। তো এখানে দেখেন স্টেকিং আসতেছে, যেহেতু আমার এটা অলরেডি এই অ্যাকাউন্টটা করা আছে, সো এখানে শুধু স্টেকিং দেখাচ্ছে। কিন্তু নতুন স্টেকিং করতে গেলে এখানে আরেকটা জিনিস দেখাবে, সেই জিনিসটা কি, আপনার একটা রেফারেল কোড চাইবে। ধরেন আমি এখানে স্টেক করব, কত স্টেক করব, মিনিমাম 100। আপনারা স্টেকিং এ গেলে দেখবেন মিনিমাম 100, ম্যাক্সিমাম 100K, 1 লক্ষ ডি কয়েন আপনি স্টেক করবেন। এবং পার ডে রিওয়ার্ড পাবেন 0.25%। আপনি 0.25%, 1,000 করলে আড়াইটা পাবেন, 10,000 করলে 25টা পাবেন, 1 লাখ করলে ডেইলি 250 ডি কয়েন আপনি পাবেন। এই যে 1 লাখ ডি কয়েন আপনি রাখতেছেন, 250 করে প্রতিদিন পাবেন। এইভাবে 2,000 দিনে আপনি 50,000, 5 লাখ ডি কয়েন পাবেন। অর্থাৎ 100 করলে 500 পাবেন, 1,000 করলে 5,000 পাবেন, 10,000 করলে 50,000 পাবেন, 1 লাখ করলে 5 লাখ পাবেন। এটাই হচ্ছে আপনার সাথে এখানে এগ্রিমেন্টটা। এবং এটা কিন্তু ব্লকচেইন এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টটা কোনো ব্যক্তির সাথে আপনি করছেন না, এটা স্মার্ট কন্ট্রাক্ট এগ্রিমেন্ট। স্মার্ট কন্ট্রাক্ট এগ্রিমেন্ট কোনটাকে বলা হয়? যেটা অটো প্রোটোকলের মাধ্যমে হয়। যেমন ধরেন আমার এই বেনিফিটটা এসছে, আর 9.03 আমার ওপেন ব্যালেন্সে আছে, আমি উইথড্র দিয়ে যদি 9-এ জাস্ট উইথড্রতে ক্লিক করি তাহলে কি হয়ে যাবে, আমার এখানে উইথড্র হয়ে যাবে। আমি উইথড্রতে একটা ক্লিক দিলাম, ধরেন একটা এক্সাম্পল, আমি জাস্ট ক্লিকটা দিয়েছি, 9, আমি এখানে ক্লিক দিলাম, এই যে দেখেন উইথড্র সাকসেসফুল।
এটা আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। এই যে দেখেন ওপেন ব্যালেন্স 9.03 ছিল, এখন 0.03। এটা কোথায়? মেটামাক্সে চলে গেছে আমার অ্যাকাউন্টে। এখন আমি যদি চাই এই যে 130 আমার স্টেক করা আছে এই অ্যাকাউন্টে, আমি আনস্টেক করে ফেলবো। অর্থাৎ আমি 2000 দিনের কন্ট্রাক্ট করেছি যে আমি এখানে 130টা কয়েনের 5 গুণ কয়েন আমি নিব। বাট আমি কি করলাম, আমি এখানে আমি আর এটা কন্টিনিউ করব না, জাস্ট আমাকে আনস্টেকে ক্লিক দিতে হবে। আমার একটা ডিসক্লেইমার বা নোটিশ আসবে, এই নোটিশ যদি আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু আনস্টেক, এটাতে রাইট ক্লিক দিয়ে এগ্রি যদি করি, তাহলে আমার এটা আনস্টেক হয়ে যাবে। আনস্টেক করার পর আমি উইথড্র দিয়ে দিব। অর্থাৎ ডিফাই ক্লাব আপনাকে স্টেকিং এর এমন একটা অপরচুনিটি দিয়েছে, আপনি ডিসিশন নেবেন যে এই মার্কেট থেকে কখন আউট হবেন। এখানে আপনাকে কেউ বাইন্ডিংস দিতে পারবে না, কোনো আপলাইন আপনার টাকাটা আটকায় রাখতে পারবে না। ডিফাই ক্লাব আপনার এখানে টাকাটা যদি চায় ব্লক করে দিতে এটা পারবে না। কারণ কি, এই পুরো জিনিসটা কিন্তু স্মার্ট চেইনের মাধ্যমে কি হয়, এটা এই জায়গাটা ব্লক চেইনের মাধ্যমে এই অ্যাক্টিভিটিটা করা হয়। স্মার্ট এই কারণে বলা হয় যে এটা স্মার্ট চেইন। এখন স্মার্ট চেইনে আপনার কাছে এটার অপশন যে আপনি এটাকে কতদিন করবেন। এবার আসেন প্রতিদিন 0.025%, যেমন আমাদের একজন বলেছেন 12,500 ডি কয়েন যদি, $12,500 কেউ যদি ডি কয়েন স্টেক করে, তাহলে 0.25% পার ডে সে $30 ডি কয়েন পাবে। এখন দেখা গেল আজকে ডি কয়েনের ভ্যালু আছে 50 সেন্ট, কালকে এটা 60 সেন্টে চলে গেছে। তার মানে কি 20% আপ হয়েছে, আপনার প্রফিট কিন্তু 20% বেড়ে গেছে। এরপরের সপ্তাহে দেখা গেল এটা 70 সেন্ট হয়েছে, আরো আপনার প্রফিট বেড়ে যাচ্ছে। অর্থাৎ কয়েনের প্রাইস যদি বেড়ে যায়, আপনি 0.25% কয়েন পাবেন। এখন কয়েনের প্রাইস বেড়ে গেলে আপনার ইনকাম বেড়ে যাবে, আপনার রিটার্ন বেড়ে যাবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় এই জায়গাটার মজা। এবং আমরা গতকালকেও কিছু জিনিস অ্যাড্রেস করেছিলাম, আজকেও বলতে চাচ্ছি যে কোন একজন ব্যক্তি আজকে যেভাবে মুদির দোকান খুলে তার প্রতিদিন বিক্রি হয়, প্রতিদিন সে দেখে একটা লাভের মুখ দেখে, একটা রেস্টুরেন্ট খুলে একজন পুরা দিন সে যখন মানুষকে খাবার সার্ভ করে, ফুড সেল করে, দিন শেষে সে যখন একটা প্রফিট দেখে, ঠিক একইভাবে ইন্টারনেটের এই দুনিয়াতে, অনলাইনের এই দুনিয়াতে ব্লকচেইন এই সিস্টেমটা, ক্রিপ্টোকারেন্সি এমন একটা জিনিস আমাদেরকে দিয়েছে, সাধারণ মানুষ আমরা অল্প যদি বিনিয়োগ করি, সেটা হইতে পারে কয়েক হাজার ডলার, কয়েক লক্ষ ডলার হইতে পারে, ছোট থেকে মাঝারি বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করে প্রতিদিনের বেনিফিটটা প্রতিদিন আপনি নিতে পারছেন। এবং যে কোনো সময় চাইলে আপনার দোকান ক্লোজ করতে পারছেন, এখানে কোনো বাইন্ডিংস নাই যে আপনার এতদিনের একটা পিরিয়ড। ইভেন আমরা যদি একটা দোকানও খুলতে যাই, একটা এগ্রিমেন্ট করতে হয়, এখানে এগ্রিমেন্ট আছে 2000 দিনের এগ্রিমেন্ট, বাট আপনি চাইলে এগ্রিমেন্টটা ক্যান্সেল করে চলে যেতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে সাধারণত এই ধরনের সুযোগ দেয়া হয় না, এখানে কেন এই ধরনের একটা সুযোগ দেয়া হয়েছে যে যে কোনো সময় চাইলে আমি কি করতে পারি, আমি এখান থেকে আউট হয়ে যেতে পারি। এর মূল রিজন হচ্ছে দেখেন, এই যে স্টেকিং অপরচুনিটি, ডি কয়েনের সংখ্যা কত বলেছিলাম? 1 বিলিয়ন, মানে 100 কোটি কয়েন। পৃথিবীতে মানুষ মানুষ আছে 800 কোটি, সেখান থেকে কয়েন আছে কত? কয়েন আছে মাত্র 100 কোটি। 100 করে কয়েন কিনলে, 1 কোটি মানুষ যদি কয়েন কিনে, তাহলে কয়েন শেষ হয়ে যায়। তাহলে 1 কোটি মানুষ যদি কয়েন কিনে কয়েন শেষ হয়ে যায়, তাহলে বাকি 799 কোটি মানুষ কয়েন কিভাবে কিনবে? তাহলে যারা আগে কিনেছিল তারা যদি সেল করে, তাহলে কেউ কিনতে পারবে। অর্থাৎ এখানে মানুষের সংখ্যা বেশি, কয়েনের সংখ্যা কম। এই কারণে ডি কয়েনের প্রাইস উপরে যাবে, যত মার্কেটিং হবে, যত মানুষ কিনতে চাইবে, তত বাড়বে। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, টোটাল কয়েনের জাস্ট 10% কয়েন এই এক্সচেঞ্জে স্টেক করা যাবে, অর্থাৎ 10 কোটি কয়েন স্টেক করা যাবে। এখন কেউ হয়তো 100 করবে, কেউ 1000 করবে, কেউ 5000 করবে, কেউ 10,000 করবে। এভারেজ যদি আমরা ধরি, একজন ব্যক্তি 1000 কয়েন করে স্টেক করবে, তাহলে মাত্র 1 লক্ষ লোক যদি আমাদের এই স্মার্ট কন্ট্রাক্টে স্টেক করে, এরপরে যদি 1 লক্ষের পরে একজন নতুন করে 1 কোটি টাকাও স্টেক করতে চায়, সে একটা কয়েন স্টেক করতে পারবে না। এই কয়েনে কি দেখাবে? স্টেক লকড, মানে এটা কি হয়েছে? ফুল হয়ে গেছে। স্মার্ট কন্ট্রাক্ট পুল যেটা, এটা ফুল হয়ে গেছে। সো আর কেউ স্টেক করতে পারবে না। এখান থেকে যদি কেউ বের হয়ে যায়, তাহলে আরেকজন ঢুকতে পারবে, কারণ এটা ক্যাপাসিটি হচ্ছে 10 কোটি, টোটাল কয়েনের 10%। এখন এই 10 কোটি কয়েন 1 লক্ষ লোককে স্টেক করা 1000, কেউ তো 10,000 করলে 10 জনের সিট সে নিয়ে নিচ্ছে। কেউ যদি 1 লক্ষ কয়েন স্টেক করে, তার মানে কি সে 99 জনের সিট কিন্তু সে নিয়ে নিচ্ছে। সো এই প্যাকেজটা কিন্তু খুব বেশি দিন থাকবে না। সো ডিফাই ক্লাব মনে করে যে এই অপরচুনিটি কেউ যদি বের হয়ে যায়, তাহলে সে তার কপালটা পুড়লো। কিভাবে? দেখেন 2011 সালে
আমরা বিটকয়েন ফাউন্ডেশনের ম্যানেজার, আমরা মেম্বার হয়েছিলাম বাংলাদেশ বিটকয়েন ফাউন্ডেশনের 2011 সালে। বাট আমরা বের হয়ে গেছি, আমাদের গভর্নমেন্ট এই জিনিসটাকে কন্টিনিউ করে নাই। যদি কন্টিনিউ করতো তাহলে ওই সময় যদি 2011 সালে যখন বিটকয়েনের প্রাইস মাত্র $1 ছিল, তখন যদি গভর্নমেন্ট এটা ক্যাম্পেইন করতো, আমার নিজেরও 2011 সালে যদি আমি 5-7 হাজার $10,000 কয়েন কিনে রাখতাম, তাহলে আজকে চিন্তা করে কি হইতো। আচ্ছা ধরেন পাবলিককে ক্যাম্পেইন করলো না, গভর্নমেন্ট যদি আজকে 1 লাখ $2 লাখ 1 মিলিয়ন যদি কয়েন কিনে রাখতো, আজকে চিন্তা করে দেখেন তাহলে ডি শুধুমাত্র বিটকয়েন বিক্রি করে বাংলাদেশ আহ, শুধুমাত্র একটা দেশ হিসাবে যে ঋণে জর্জরিত। আজকে আমরা প্রত্যেকটা শিশু যখন বাংলাদেশে জন্মগ্রহণ করে, তখন তার কাঁধে কিন্তু 1.5 লক্ষ টাকা ঋণের বোঝা। আমরা জাতিগতভাবে একটা ঋণগ্রস্ত জাতি। আবার সুইজারল্যান্ড দেখেন, তাদের 100 জনের মধ্যে 16.5 জন লোক হচ্ছে মিলিয়নিয়ার। তাহলে আমরা এই দায়বদ্ধ কেন থাকলে? আমরা নিজেদেরকে খুব ফাইটার মনে করি, এটা মনে করি, ওইটা মনে করি, আমরা অনেক কিছু মনে করি, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের দেশ একটা ঋণে জর্জরিত দেশ। আজকের যে শিশুটা, যে পবিত্র শিশু আমার বাংলার মাটিতে বাংলার জমিনে জন্ম নিচ্ছে, তাকেও ঋণের বোঝা নিতে হচ্ছে 1.5 লক্ষ টাকা। এই পরিমাণ ঋণ আমাদের কেন? আজকে দেখেন আমাদের রিজার্ভ ঘাটতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যে কোনো সময় বলা হচ্ছে যে আমরা, আমাদের বাংলাদেশের অনেকগুলো ব্যাংক এখন মার্জ করতেছে, মানে কি এই ব্যাংকগুলো শেষ, এখন গভর্নমেন্ট এগুলোকে সাবসিডি দিয়ে অন্যান্য ব্যাংকের সাথে মার্জ করে দিচ্ছে। চিন্তা করে দেখেন একটা দেশের যদি ব্যাংকিং অবস্থা এরকম হয়, ব্যাংকই যদি টিকতে না পারে, কালকে যদি আমাদের এই দেশটা ডিফল্টার হয়, এটা কেন হবে? তাহলে চিন্তা করে দেখেন, শুধুমাত্র একটা সিদ্ধান্ত ওখান থেকে বের হয়ে গেছে, যদি ওই সময়টাতে বের না হয়ে বিটকয়েন কিনে রাখতো। যেমন এল সালভাডর, আপনারা জানেন একটা দেশ, আমেরিকার একটা দেশ, যাদের মূল কারেন্সি হচ্ছে বিটকয়েন, তাদের দেশের কারেন্সি হচ্ছে বিটকয়েন। তারা আজকে এইভাবে করে প্রিপারেশন নিচ্ছে। তো আমরা আমাদের দেশে বিটকয়েনকে কারেন্সি হিসাবে ডিক্লেয়ার না করে ওই সময় যদি অল্প কিছু বিটকয়েন কিনে রাখতো, তাহলে কি হইতো? তো আপনি হয়তো আজকে আফসোস করতে পারেন যে ব্যাংক, কেন আমাদের সরকার এটা করলো, কেন এটা এই ধরনের একটা ঝুঁকি নিল না। আপনি আজকে ব্লেম দিচ্ছেন সরকার আমাদেরকে কিছু করে দিবে। আমাদের দেশে 18-20 কোটি মানুষ, সরকারের যে ক্ষমতা এটা সীমিত ক্ষমতা। তো আপনার আমার ভাগ্য পরিবর্তন সরকার করে দিতে পারবে না, এই কারণে ব্যক্তি উদ্যোগ নিতে হয়। এবং এই ব্যক্তি উদ্যোগ নিয়ে দেখবেন বাংলাদেশের মানুষ কি করে, টারজান ভিসাতে ইউরোপ চলে যায়, আমেরিকা চলে যায়, সেই মেক্সিকোর জঙ্গল পার হয়ে মানুষ আমেরিকা ঢুকতেছে। ইউরোপের দেখেন কেউ মিডল ইস্ট আসে, তারপর মিডল ইস্টে এক দেশ থেকে আরেক দেশ, তুরস্ক, গ্রিস হয়ে কত পাহাড়, কত জঙ্গল, কত সমুদ্র পার হয়ে মানুষ ইউরোপে পাড়ি জমায়। কেন? কারণ সে জানে আমার সরকার, আমার দেশ আমার জন্য এনাফ না, আমার লাইফটা আমাকে চেঞ্জ করতে হবে, আমার পরিবারের দায়িত্ব আমাকে নিতে হবে। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলো করে, কারণ এইটুক আন্ডারস্ট্যান্ডিং মানুষের মধ্যে আছে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে এই টিমের মধ্যে, ওরা মনে করে যে আহ, আমাদের দেশের অমুক তো বলছে যে আহ, এটা ক্রিপ্টোকারেন্সি লিগেল না, অমুক বলছে যে ক্রিপ্টোকারেন্সি আমরা অ্যাকসেপ্ট করব না, এরকম অপপ্রচার। আমি বলি ভাই, যারা এই কথাগুলো বলে, আমি আপনাদেরকে সিম্পল একটা কথা বলি। আমি দুবাইতে আছি, আমি দেখেছি যারা বাংলাদেশে লম্বা লম্বা ভাষণ দেয় যে যারা দেশের টাকা পাচার করে তারা দেশের শত্রু, যারা দুর্নীতি করে তারা দেশের শত্রু, এরাই সবচেয়ে বড় পাচারকারী। এরা এখানে এসে বিলা কিনে, বিল্ডিং কিনে, অ্যাপার্টমেন্ট কিনে, এই টাকাগুলো কোত্থেকে নিয়ে আসে? এরা তো এই দেশের, আমরা যেভাবে ধরেন এখানে এই দেশে ব্যবসা বাণিজ্য করতেছি, আমাদের এখানে যারা লেবার কাজ করতেছে, তাদের টাকা যদি এখানে তারা কিছু কিনে, এটা লিগেল টাকা, কারণ কি তারা এই দেশে আয় করে এই দেশে করতেছে। তো বাংলাদেশ থেকে যখন একজন লোক এখানে টাকা নিয়ে আসে, নিশ্চয়ই সে পাচার করে নিয়ে আসে। কারণ বাংলাদেশ থেকে তো 5,000-এর উপরে আপনি লিগেল ওয়েতে $5,000 উপরে টাকা আনতে পারবেন না এক দেশে। তাহলে এখানে তারা মিলিয়ন মিলিয়ন ডলার কিভাবে নিয়ে আসে? এরা কারা? এরা ওই ব্যক্তি যারা আপনাকে ভাষণ দিচ্ছে। তারা তাদের ছেলের জন্য একটা নিয়ম, আর আপনার জন্য একটা নিয়ম। তার ছেলের ওয়ালেটে দেখেন হাজার হাজার বিটকয়েন পড়ে আছে, সারা দেশ লুট করে এরা বিটকয়েনে টাকা জমাইতেছে, ইথারিয়াম জমাইতেছে, ক্রিপ্টোকারেন্সি জমাইতেছে। আর আপনার জন্য নিয়ম করে দিয়েছে যে আমাদের সোনার ছেলেরা কি করতে পারবে না, আমাদের সোনার ছেলেরা বিটকয়েন কিনতে পারবে না, ক্রিপ্টোকারেন্সি করতে পারবে না। বাট আমার এই সোনার বাংলার সোনার আহ সোনার বাবা, সোনার দাদা, ওনারা কি করতেছে, ওনাদের ফ্যামিলির জন্য কিন্তু আলাদা রুলস, ওনাদের হাতে শত শত হাজার হাজার বিটকয়েন থাকবে, বিল্ডিং থাকবে, এই থাকবে, সেই থাকবে। সো এটা হচ্ছে কমন সেন্সের ব্যাপার যে আমি আজকের দুনিয়া ভাই, এখানে ডার্ককে তাকার কোনো সুযোগ নাই, অন্ধকারের সুযোগ তাকার সুযোগ নাই। কারণ কি? কারণ আপনি বিটকয়েনকে বলবেন, আপনি ক্রিপ্টোকারেন্সিকে বলবেন যে এগুলো টাকা পাচার হয়ে যায়। যদি টাকা পাচার হইতো, পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাশালী দেশ কি বিটকয়েনটাকে অ্যাপ্রুভ করতো?
আজকে জাপান কি এটা করতো? এটা কি মালয়েশিয়া করতো? এটা কি ইউরোপিয়ান কান্ট্রি করতো? তো উন্নত দেশ সবগুলোই আজকে ক্রিপ্টোকারেন্সিকে অ্যাকসেপ্ট করছে। নট অনলি উন্নত বিশ্ব, আপনি এই দুবাইতে আসেন, আমরা যদি দেখি ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে আপনি দেখবেন ওমানে সবচেয়ে বড় ক্রিপ্টো মাইনিং ফার্ম হচ্ছে। দুবাইতে তো আছেই, করে করে ক্রিপ্টো আছে। আপনি সৌদিতে যান, আপনি বাহরাইনে যান, মিডল ইস্টের মতো একটা কান্ট্রি, তারা ক্রিপ্টোকে অ্যাডাপ্ট করতেছে, তারা মেটাভার্স করতেছে, ব্লকচেইনের ইনোভেশন দিয়েছে মানুষ। ইউরোপ আমেরিকানরা এসে এখানে ক্রিপ্টোতে সবচেয়ে বেশি লেনদেন করতেছে। তো এই জায়গাগুলো আমি বলার উদ্দেশ্য হচ্ছে স্যার, আপনি এমন একটা দেশে আছেন, দেশের জিনিস কি বলতেছে, আপনাকে বলতেছে এই জিনিসটা ভ্যালিড না, এটা এটা না, কিন্তু আপনি তো ইন্টারনেটে গিয়ে একটু সার্চ করে দেখতে পারছেন যে দুনিয়াতে ক্রিপ্টোকারেন্সির পজিশনটা কত। সো আপনাকে আমাকে ডিসিশন নিতে হবে যে আমি কি ওই কথার উপরে মিসগাইডেড থাকবো, আমি কি তাদের কথায় অন্ধকারে থাকবো যে অন্ধকারই জীবন, নাকি আমি আলোর পথে এসে আমার জীবনকে আলোকিত করব। সিদ্ধান্ত আমার। কেউ যদি বলে যে অন্ধকারে থাকাটাই জীবন, অন্ধকারেই থাকাটাই আমার জীবনের সার্থকতা, এবং এটাকেই আমি মনে করি যে না, উনি আমার জন্য কি এটা বিশাল কিছু, তাহলে এই জিনিসের দায় আমাকে নিতে হবে, এটা দায় আমি অন্য কাউকে দিতে পারবো না। এখন আমি বুঝলাম যে ডিফাই ক্লাব, এখানে যদি আমি স্টেক করি, তাহলে আমার একটা মুদির দোকানের মতো, আমার একটা রেস্টুরেন্টের মতো, আমার একটা ফার্মেসির মতো, আমার একটা লাইব্রেরির মতো এটা আমাকে ইনকাম দিবে। যদি এটা আমি ফিল করি যে ডিফাই ক্লাব জাস্ট এখানে এক্সচেঞ্জে আমি স্টেক করে স্টেক করেছি, প্রতিদিন আমার এখানে বিজনেসের বেনিফিট দিচ্ছে, প্রতিদিন দিচ্ছে, এইটুক যদি আমি বুঝি, তাহলে আমার এখানে একটা সুযোগ আছে। আমি কি করতে পারবো? একটা টিম তৈরি করতে পারবো। এই টিমটা কিভাবে? জেনারেশন। এই জেনারেশনে কয়টা জেনারেশন আছে? 15টা জেনারেশন আছে। প্রথম জেনারেশন মনে করেন, এক্সাম্পল হিসাবে আমি একজনকে নিয়ে আসলাম, আমি একজনকে নিয়ে আসলাম, অথবা আমি 10 জনকে নিয়ে আসলাম, এই 10 জন আমার প্রথম জেনারেশন। প্রত্যেকে 1,000 করে স্টেক করলো, এখানে দেখাবে 10 জন, আমার স্টেক অ্যামাউন্ট দেখাবে 10,000। আমার না, এটা আমার টিমের। এবার এই 10 জন কি করলো? 10 জন করে নিয়ে আসলো, 100 জন দেখাবে এখানে। স্টেক অ্যামাউন্ট 1,000 করে হইলে 1 লক্ষ স্টেক অ্যামাউন্ট হবে। 100 জন যদি 10 জন করে নিয়ে আসে, তাহলে কি হবে? এখানে দেখাবে 1,000 লোক, আমার এখানে দেখাবে 1 মিলিয়ন স্টেক। এইভাবে দেখেন, যত আপনার জেনারেশন টু জেনারেশন বাড়বে, তখন কি হবে? তখন দেখা যাবে এখানে পার্সনের সংখ্যা বাড়তেছে, পার্সনের সংখ্যা বাড়তেছে, আর এখানে স্টেক অ্যামাউন্টের সংখ্যা বাড়তেছে। এইভাবে 15 জেনারেশন পর্যন্ত আমি বেনিফিট পাবো। প্রথম জেনারেশনে আপনারা যদি পিডিএফটা একটু খুলেন, তাহলে পিডিএফ খুললে, আমরা যদি পিডিএফটা খুলে আপনাদেরকে 1 সেকেন্ডে দেখানোর চেষ্টা করি যে আপনি এখান থেকে কি পরিমাণ বেনিফিট পেতে পারেন, তাহলে জাস্ট এ সেকেন্ড, আমি একটু এক্সচেঞ্জের এটা ওপেন করি, যে আমরা কতটুকু বেনিফিট পেতে পারি। এই যে দেখেন, প্রথম জেনারেশনে 0.10%, বাট আমাকে 100 ডি কয়েন থাকতে হবে এটা পাওয়ার জন্য। সেকেন্ড জেনারেশনের জন্য আমার 200 থাকতে হবে, 0.04%, তারপর 0.03, তারপর 0.02, তারপর 0.01 থেকে 15 পর্যন্ত 0.01। এবার মজার ব্যাপার হইলো, ধরেন আমরা কেউ 10,000 কয়েন স্টেক করলো, একজন 10,000 কয়েন স্টেক করলো, সে 25টা পাবে, আমি পাবো 10টা, যেহেতু আমি তার ফার্স্ট জেনারেশন। এখন 10 জন যদি করে, তাহলে আমি পাবো ডেইলি 100টা, প্রত্যেকে 25টা করে পাবে, আমি 100টা করে পাবো। এবার দেখেন সেকেন্ড জেনারেশনে 100 লোক আসতেছে, 100 লোক থেকে আমি 4টা করে পাবো, ডেইলি 400 ইনকাম, 400টা ডি কয়েন আমার ইনকাম আসবে। এরপরে 1,000 লোক যখন আসবে, এই 1,000 লোক প্রত্যেকের থেকে আমি প্রতিদিন 3টা করে ডি কয়েন পাবো, 3টা করে 1,000 লোক থেকে আমি প্রতিদিন 3,000 ডি কয়েন পাচ্ছি। অর্থাৎ এই জেনারেশন টু জেনারেশন যদি প্রপার ডুপ্লিকেশন আমরা বুঝি, যে নেটওয়ার্ক মার্কেটিং যদি আমরা বুঝি, যে একটা টিম তৈরি করার কি আহ এটার সুবিধা, যেমন এখানে আমাদের অনেকে আছেন যারা দুবাই সফর করছেন, তারা দেখেছেন এখানে হাই রাইজ বিল্ডিং হচ্ছে, 100 তলা, 164 তলা, 120 তলা, 60 তলা, এটা কমন কমন। এতগুলো বিল্ডিং তারা তৈরি করেছে। এখন দেখেন, এই বিল্ডিং গুলো, এত বড় বড় বিল্ডিং অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলে এরা। কিভাবে তৈরি করে? তারা এইভাবে ক্যালকুলেশন করে, একটা 100 তলা বিল্ডিং তৈরি করতে যদি 100 জন কর্মীর এতদিন সময় লাগে, ধরেন 6 মাস সময় লাগে, তাহলে সেখানে যদি আমরা 1,000 কর্মী নিয়োগ দিই, তাহলে একই বিল্ডিং তৈরি করতে কি 6 মাস লাগবে? নিশ্চয়ই না, কমে আসবে। ম্যাথমেটিক্যালি এটা কমে আসবে, প্র্যাকটিক্যালি এটা কমে আসবে। ঠিক একই জিনিস এখানে জেনারেশন, মানে কি, যখন আরো কিছু লোক স্টেক করতেছে, টিমটা বড় হয়ে যাচ্ছে, স্প্রেড হচ্ছে, ঢাকা থেকে
সিলেট, চিটাগাং, রাজশাহী, খুলনা, বরিশাল, এইভাবে স্প্রেড হচ্ছে। আবার সেকেন্ড যদি আমরা দেখি, ইন্ডিয়া যাচ্ছে, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটে যাচ্ছে, নেপাল যাচ্ছে, ভুটান যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, মিডল ইস্ট যাচ্ছে, ইউরোপ যাচ্ছে, আমেরিকা যাচ্ছে। সো স্প্রেড, এটা 800 কোটি মানুষ আমার কাস্টমার। 800 কোটি মানুষ থেকে আমার একটা নেটওয়ার্ক তৈরি হবে, যে যেখান থেকে স্টেক করবে প্রতিটা স্টেক থেকে আমার একটা বেনিফিট আসবে। এবং এই বেনিফিটটা কিন্তু একদিনের জন্য না। আজকে একজন স্টেক করেছে 2000 দিন, সে বেনিফিট পাবে, সে যতদিন পাবে আমিও ততদিন পাবো। অর্থাৎ একটা লোক 10,000 কয়েন স্টেক করলো, সে 50,000 কয়েন পাবে 2000 দিনে, আমি 10টা করে 2000 দিনে 20,000 কয়েন পাবো। এখন চিন্তা করে দেখেন তাহলে এই জেনারেশন যদি আমরা তৈরি করতে পারি, তাহলে কি হবে? কোটি কোটি টাকা এখান থেকে ইনকাম, মিলিয়ন মিলিয়ন ডলার এখান থেকে ইনকাম করা সম্ভব। কেন সম্ভব? কারণ এই জায়গাটা স্প্রেড হয়ে যাবে, এটা নেটওয়ার্কটা অনেক বড় হবে এবং সবাই থার্ড অবস্থান থেকে কিনবে। যেমন আমরা জানি ক্রিপ্টো মিলিয়নিয়ার, বাইন্যান্স থেকে আমরা আজকে একটা আলোচনা শুরু করেছিলাম। বাইন্যান্সের যে উদ্যোক্তা সিজেড, সে একজন চাইনিজ কানাডিয়ান। সে কিন্তু যখন বাইন্যান্স শুরু করে, বাইন্যান্স কিছুই ছিল না, একটু আগে আপনারা দেখেছেন 2017 সালে 0.09 ছিল একটা বাইন্যান্স কয়েনের দাম। আজকে ওই লোক শূন্য থেকে শুরু করে সে আজকে 33 বিলিয়ন ডলারের মালিক। কিভাবে? বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে এই যে যারা ট্রেড করেছে, যারা স্টেক করেছে, প্রত্যেকের বেনিফিট অল্প হইলেও সে পায়। ঠিক একইভাবে আজকে আপনি যখন একটা টিম তৈরি করছেন, আপনি একটা জেনারেশন তৈরি করতেছেন, তারা যে যেখান থেকে স্টেক করুক সেখান থেকে একটা বেনিফিট আপনার কাছে আসবে। আপনি হয়তো 33 বিলিয়ন ডলারের মালিক হইতে পারবেন না, আপনি চাইলে 33 লাখের মালিক হইতে পারবেন, 33 কোটির আপনি মালিক হইতে পারবেন। এই সুযোগ ডিফাই ক্লাবে আছে। এবং এটা হচ্ছে আমাদের লেটেস্ট প্ল্যান। আগের যে প্ল্যানটা, সেটা তো আপনারা অনেকেই জানেন, আমাদের সবাই জানেন, সেটা চিরাচরিত প্ল্যান, এটা নিয়ে বোঝানোর কিছু নাই। সো আমি ওইদিকে যাচ্ছি না, আমি শুধু এইটুক বলবো যে লেটেস্ট প্ল্যানটা কেন আমরা আপনাকে পুশ করছি, যেহেতু আগের প্ল্যান আপনার জানাই আছে। যে জিনিসটা আপনি জানেন, এখন ধরেন কোন একজন ব্যক্তি বাংলা জানে, তাকে যদি আমি বলি যে আসেন আপনাকে বাংলা শিখাই, যে লোকটা ব্রিটিশ, সে জন্মগতভাবে কি, সে ইংরেজি জানে, এখন তাকে যদি বলা হয় যে আসেন আপনাকে ইংরেজি শিখাই, তো জিনিসটা কি প্রয়োজন আছে? আননেসেসারি। তো আপনারা যারা গত 1.5 বছর থেকে 2 বছর থেকে এই প্র্যাকটিসটা করতেছেন আগের প্ল্যান নিয়ে, এখনো যদি চিন্তা করেন ওই প্ল্যানটাই আমরা এখানে আপনাদেরকে আবার 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 বলবো, তাহলে কিরকম হয়ে যায়? যেহেতু আপনারা বিষয়টা সম্পর্কে আগে থেকে অবগত, সো আমরা চালু করেছি নতুন জিনিসটা আপনাদের সামনে তুলে ধরি। এবং নতুন জিনিসগুলোর যে অ্যাডভান্টেজটা, এটা আপনারা মাঠে ছড়াই দেন। আগের চাইতে, যেমন ধরেন একটা বিল্ডিং এর 100 তলার উপরে উঠবেন, আগে সিঁড়ি দিয়ে হয়তো 10 তলা 5 তলা মানুষ টায়ার্ড হয়ে যেত, তারপর উঠতো, কোনো বিকল্প ছিল না। যেহেতু এখন লিফট এসছে, ক্যাপসুল লিফট এসছে, মানুষ আরামসে চলে যাচ্ছে। ঠিক একইভাবে এই প্ল্যানের মাধ্যমে যে কোনো লোক যে কোনো সময় তার স্টেকটাকে আনস্টেক করতে পারছে, সে টাকা ইনভেস্ট করে আজকে ইনভেস্ট করে কালকে তুলে নিয়ে যেতে পারছে। সো এখানে বলারও সুযোগ নাই, ভাই আপনি আমাকে চেক দেন, আপনি আমাকে বাড়ির দলিল দেন, আপনি আমার সাথে একটা এগ্রিমেন্টে আসেন, আমাকে 10 জন সাক্ষী করে এই বিজনেসে বিনিয়োগ আমি করব। কারণ সিম্পল জিনিস ভাই, এটার দরকারই নাই। আপনার এখানে কোনো একটা সময় যদি ভয় তৈরি হয়, আপনার যে সন্দেহ তৈরি হয়, আপনি সাথে সাথে এখান থেকে আনস্টেক করে বের হয়ে যেতে পারছেন আপনার টাকা নিয়ে। আপনি সেটাকে ক্যাশ করতে পারছেন, বিকাশে নিতে পারছেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারছেন, যেভাবে ইচ্ছা। আপনি দেশে আছেন, বাংলাদেশে থাকলে বাংলাদেশি টাকায় কনভার্ট করতে পারছেন, আপনি যদি ইন্ডিয়াতে থাকেন রুপিতে কনভার্ট করতে পারছেন, আপনি মিডল ইস্টে থাকলে দিরহাম, রিয়াল, ইউরোপে থাকলে আপনি ডলার, ইউরো, এইভাবে আপনি কনভার্ট করতে পারছেন। সো কনভার্সনটা জাস্ট এ সেকেন্ড অফ ম্যাটার, জাস্ট আপনি সেকেন্ড ক্লিক করবেন, এটা হয়ে যাবে। সো এখানে এই যে অপরচুনিটিটা দিয়েছে, যেটা আমাদের কোনো কম্পিটিটিভ কোনো প্রতিষ্ঠান আপনি পাবেন না, এই অ্যাডভান্টেজটা আপনাকে দিয়েছে। এই অ্যাডভান্টেজ পাওয়ার পরেও যদি আমরা বলি যে না, আমরা আগের জিনিসগুলো নিয়ে কাজ করব, আপনার কাছে একটা স্পিড বোর্ড এসছে, আপনি স্পিড বোর্ড দিয়ে আপনার গন্তব্যে যাবেন 50 কিলোমিটার, আপনি বললেন না না না, আমি কলার বেলায় আমি চড়ে কলার বেলায় চড়ে যাব, আপনাকে কেউ আটকাইতে পারবেন না, আপনি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আপনি চাইলেন আপনি নৌকা দিয়ে যাবেন, আপনাকে কেউ আটকাতে পারবেন না। সো এইটা পাওয়ার পরেও যদি আপনি বলেন যে না, আমি আরো স্লো যাব, আমার এত স্পিডের দরকার নাই, আপনি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। সো আপনি এটা ডিসিশন নেন। আমি আর কথা বাড়াচ্ছি না, যারা এতক্ষণ আমার কথাগুলো শুনলেন সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এইটুক বলতে চাই, আমি খুব এক্সাইটেড, শুরু থেকে বলেছিলাম যে এই প্ল্যান নিয়ে যদি আপনারা কাজ করেন, এই কাজ করে যদি আপনারা বলেন যে আমি পানি দিয়ে ইফতার করেছি আহ রমজানে, এই কথাটা কেন বলবেন আপনি? এখন একটা জিনিস দেখেন, আপনার কাছে সুযোগ আছে, আপনার সামনে খাবার আছে, এরপরে যদি আপনি পানি দিয়ে ইফতার করেন,
তো পানি দিয়ে শুরু করলেন ইফতার, এখন আপনি যদি বলেন যে না আমি পানি দিয়ে ইফতার করেছি, আপনার পকেটে টাকা আছে, আপনার সামনে খাওয়ার আছে, আপনি খাবেন না, আপনি বলবেন পানি দিয়ে ইফতার করেছি, আমি সেহরিতে কিছুই খাই নাই, না খেয়ে আমি পুরো দিন রোজা রেখেছি। তো এটা অন্যর ব্যর্থতা না, এটা আপনার আমার ব্যর্থতা। তো এখানে সুযোগ আছে, সুযোগ থাকার পরে যে সুযোগ কাজে না লাগিয়ে আমি বলি আমার বাসা ভাড়া দিতে পারছি না, আমি আমার আহ, ছেলের স্কুলের বেতন দিতে পারছি না, আমি আমার মায়ের চিকিৎসা খরচ করতে পারছি না, এই এক্সকিউজ যদি আমরা দেই, এটার জন্য আরেকজনকে যদি আপনি দোষারোপ করেন, বিশেষ করে আমরা যদি ভাগ্যকে দোষারোপ করি যে আমার ভাগ্য ভালো না, আমার আহ, কপাল ভালো না, আমি শুধু এইটুক বলবো ভাই, এর চাইতে ভালো সুযোগ আরেকটা দেখান। বিটকয়েনের মেসেজ আমরা অনেক পরে পেয়েছি, যদি আগে পাইতাম, আগে যদি বুঝতাম, তাহলে আপনি চিন্তা করে দেখেন, আপনি ডি কয়েন সম্পর্কে বুঝতে বুঝতে এমন ফাঁকা হয়েছেন, মানে সেই পাখনা মরার শেষ নেই, এত পাকা হয়েছেন আপনি, এরপরে আপনার বিজনেস আসে না। সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা কোন জায়গায় একটু চিন্তা করেন। আপনি এখনো দুষতেছেন যে আপনার কপাল খারাপ। সো কপালের দোষ না দিয়ে নিজেকে আয়নার সামনে দাঁড় করান, দেখেন আপনার সেন্সকে একটু প্রশ্ন করে দেখেন যে আপনি কি করেন, সারাদিন কি করেন। এই প্রশ্নটা নিজেকে করেন যে এত চমৎকার সুযোগ পাওয়ার পরেও আপনি বসে আছেন, আপনার সামনে খাবার আপনি খাচ্ছেন না, বলছেন আমি পানি দিয়ে ইফতার করেছি, আমি না খেয়ে রোজা রেখেছি, এটার জন্য আপনি আরো কাউকে দোষারোপ করার চেষ্টা করছেন। সো আমি আর কথা বাড়াবো না, আকলমান কে লিয়ে ইশারায় কাফি। আমার মনে হয় এখানে যারা আছেন সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।